আমরা এর আগে পড়েছি পেঁয়াজে পড়েছি, ভাইগসকেও পড়ে নিয়েছি, তাই না? তারপরে কোহলবার্গ, তিনজন পড়ে নিলাম, মানে মোটামুটি আমাদের জানা হলো তিনজনের থিওরিটা। এরপর আরেকটা ক্লাস হয়, যে ক্লাসটাতে আমরা তিনটাকে কম্পেয়ার করি। তো যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ থট এগুলো আলোচনা করেছি এর আগে, কম্পেয়ার অলরেডি অনেকবার করা হয়ে গেছে। কোহলবার্গটা কমই পড়ানো হয়েছে তোমাদের, মাঝে মাঝে পেঁয়াজে বলতাম, ভাইগসকি বলতাম, কোহলবার্গ বলা হতো না। কারণ কোহলবার্গের লেভেলের মধ্যে কিছু কনফিউশন তৈরি হয়ে যায় যদি আগে থেকে ওরকম করে বলি। আজকে একদম ফ্রেশ মাইন্ডে শুনবে, আগের যা যা ধারণা ছিল সবগুলোকে আপাতত মানে আলাদা করে রাখো। আগে এটা বোঝো, বুঝতে যদি অসুবিধা হয় তখন আমরা পরের জিনিসগুলো আবার দেখবো, ঠিক আছে? তো পেঁয়াজের যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট গুলো ছিল, সেটা কিসের স্টেজ ছিল? কগনিটিভ ডেভেলপমেন্টের, তাই না? প্রজ্ঞামূলক বিকাশের স্টেজ বলেছিল। তো পেঁয়াজে, কোহলবার্গ এরা কি করেছিল, বিভিন্ন স্টেজে দেখেছিল, এই জন্য এদের প্যাটার্নকে বলে ডিসকন্টিনিউয়াস প্যাটার্ন। ভাইগসকি আবার কি দেখেছিল, কোনো স্টেজ বলেইনি, তো সোশিও কালচারাল থিওরি ছিল, তো ওটাকে কন্টিনিউয়াস প্যাটার্ন বলা, মানে কন্টিনিউয়াস থিওরিস্ট বলা হয়, কন্টিনিউয়াস হিসেবে দেখেছিল। এটা কিন্তু কেউ বলেনি যে ডেভেলপমেন্ট ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউটি আমরা একটা পড়েছিলাম, ডিসকন্টিনিউটিতে কি ছিল? হ্যাঁ, না না, ওটা স্পাইরাল। ও মানে কিছু মানে যখন বিকাশ হওয়ার তখন না হয়ে মানে পরে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ওটা। ডিসকন্টিনিউটি আমি বলেছিলাম, আমার বন্ধুর এক্সাম্পল দিতাম। হ্যাঁ মানে এক সময় নদী থেমে গেল, আবার নতুন করে শুরু হলো। পজিটিভ পজিটিভ, পজিটিভ একটা কাজ, যেক্ষেত্রে কি হয়, নিউ ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড বলেছিলাম। ডিসকন্টিনিউটির অর্থই এটা। যখন কি হয়, কোন একটা স্টেজে গিয়ে ও নতুন করে পুরো পৃথিবী থেকে জানতে শুরু করলো। যেমন পেঁয়াজের স্টেজেস অফ ডেভেলপমেন্টে প্রত্যেকটা স্টেজে বাচ্চা কিছু না কিছু অ্যাচিভ করেছে, যেটা আগের স্টেজে পারতো না। তো নতুন স্টেজে যখন পারলো, তাহলে নতুন করে পৃথিবী জানতে শুরু করলো বা বুঝতে শুরু করলো। এর ক্ষেত্রেও কিন্তু তাই। এর থিওরিটা হচ্ছে আমাদের মোডালিটি কি করে ডেভেলপমেন্ট হয়, মোডালিটি আমরা কি করে কোন সময় ইউজ করি। মোডালিটি মানে নৈতিকতা। নৈতিকতা আমাদের শুরু হয় কখন? জন্মের পর থেকে শুরু হয়? হয় না। ওই জন্য এর স্টেজ কিন্তু জন্মের পর থেকে নেই। পেঁয়াজের স্টেজ জন্মের পর থেকে ছিল। পেঁয়াজের স্টেজ কখন থেকে শুরু হয়েছিল? 0 থেকে, তাই না? এর স্টেজ শুরু হচ্ছে কখন? 4 বছর থেকে। বুঝলে? দেখো প্রথম স্টেজটা কি। আচ্ছা, এটা হচ্ছে একটা গল্প, এই গল্প দিয়ে স্টেজগুলো বিভিন্ন ডিসক্রাইব করা যায়। গল্পটা কি, একজন মানুষ যার নাম হাইন্স, ওর কি হয়েছিল, ওয়াইফ খুব অসুস্থ হয়ে গেছিল। সে ছিল, তোমাদের গল্প ছিল, আমি বলেছিলাম। আচ্ছা, সেক্ষেত্রে কি করছিল, যে আইদার তাকে ওষুধটা কিনতে হতো বউয়ের জন্য, তাহলে বউ বাঁচতে পারতো, কিন্তু তার কাছে টাকা নেই, তাহলে তাকে চুরি করতে হবে। সে চুরি করবে না, বউকে মরতে দেবে। এই যে ডিলিউশন, সেই ডিলিউশন থেকে ও কি করে বেরাবে, তখন ওর কোন মোরালিটি নিয়েও ভাববে, ও সমাজের কথা ভাববে না নিজের পরিবারের কথা ভাববে। এটা দিয়ে আমরা এর মানে এই গল্পটার মাধ্যমে আমরা মোরালিটি কি সেটা বুঝতে পারবো, বা কোহলবার্গের উপরেও এটা অ্যাপ্লাই করা যায়, কোহলবার্গের থিওরির উপরে। মোরাল রিজনিংটা কি? মোরাল রিজনিং বলছে দ্য থিঙ্কিং প্রসেস ইনভলভ ইন জাজিং ওয়েদার অ্যান অ্যাকশন ইজ রাইট অর রং। কোনো একটা কাজ করলাম, সেই কাজটা ঠিক না ভুল, যেটা যে থিঙ্কিং প্রসেসের মাধ্যমে আমরা জাজ করি, সেটাই হচ্ছে আমাদের মোরালিটি বা নৈতিকতা। সিটেটের প্রিভিয়াস ইয়ারে একদম এই প্রশ্নটা এসেছে, হোয়াট ইজ মোরালিটি। এই লাইন দেখবে, সেইটাই দাগিয়ে দেবে। বুঝেছো এই লাইনটার মানে? ওকে। আর কোহলবার্গ কি করেছিল, কোহলবার্গ ইভালুয়েটেড মোরাল ডেভেলপমেন্ট বাই অ্যানালাইজিং লজিক বিহাইন্ড দ্য আনসার। কেন কাজটা করছে সেই লজিকটার মাধ্যমে মোডালিটিকে ডিফাইন করেছিল, নট জাস্ট দ্য ফাইনাল ডিসিশন, শুধুমাত্র ফাইনাল ডিসিশনের উপরে কিন্তু না, তাই তো? সেজন্যই আমাদের এত কোর্ট কাছারির ব্যবস্থা, যেন পুরো বিষয়টা আমরা ইয়ে করতে পারি। কোহলবার্গের নৈতিকতা বিকাশের, মোরাল ডেভেলপমেন্টের কটা স্টেজ আছে? 6টা স্টেজ আর 3টা লেভেল, মাথায় রাখতে হবে। 3টে লেভেল, 6টা স্টেজ, তার মানে প্রত্যেকটা লেভেলে কটা করে স্টেজ হবে? 2টা। আমি বলতে বলতে মাঝে মাঝে লেভেল স্টেজ আমার গন্ডগোল হয়ে যায়, তোমরা মাথায় রাখবে যে লেভেল কটা? 3টে। লেভেলের নামগুলো সহজ, প্রি কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, প্রি, নর্মাল, পোস্ট, ঠিক? আর এগুলোর মধ্যে যে ভাগগুলো আছে, প্রথম আমাদের কাজ হচ্ছে ওই স্টেজগুলোকে মাথায় বসিয়ে দেওয়া। প্রশ্ন করতে করতেও মাথায় বসে, চেষ্টা করবে আজকে যেন মাথায় বসে যায়, ঠিক আছে? আমি ওরকম এক্সাম্পল দিয়েই বলবো, তোমরা মাঝে মাঝে ম্যাটেরিয়ালটাও দেখবে, ম্যাটেরিয়াল এক্সাম্পলগুলো দেখবে। তাহলে প্রথম যে লেভেলটা, সেটাকে আমরা কি বললাম? প্রি কনভেনশনাল। তার মানে এটার বাংলা কি হবে?
প্রাক প্রথাগত, কনভেনশনাল জায়গায় পৌঁছায়নি তার আগেই, তাই না? এই অবস্থায় আমাদের কি হয়, মোডালিটিটা এক্সটার্নালি কন্ট্রোলড হয়। আমাদের সেরকম মোডালিটি তৈরি হয়নি, বাইরের জনের উপরে ডিপেন্ড করে আমাদের মোডালিটিটা হচ্ছে। কিরকম ভাবে? লেভেল ওয়ানের দুটো স্টেজ, লেভেল ওয়ানের ফার্স্ট স্টেজ আমরা দেখব। লেভেল ওয়ানের যে ফার্স্ট স্টেজ তার নাম কি দেওয়া হয়েছে, ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন, শাস্তি আর আনুগত্যের অভিমুখীনতা। কি বিষয়টা? তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস প্রিন্সিপালস এর প্রথম দিন যেটা পড়েছিলাম, সেখানে কোলবার্গের স্টেজেস অফ ডেভেলপমেন্ট থেকে প্রশ্ন হয়েছিল, বলেছিল যে আমার মা আমাকে বকবে যদি আমি ফ্রিজ থেকে খাবার খেয়ে নাই। তার মানে পানিশমেন্টের ভয়ে কি হয়েছে, ওবেরিয়েন্ট হয়েছে, তাই না? এটা অন্যভাবেও দেখা যায়, ল অ্যান্ড অর্ডারও দেখা যায়। কিন্তু যখন বাচ্চারা লটা অনেক কিছু ভাবছে না, ও শুধু ওর মায়ের কাছ থেকে মারার ভয়টা পাচ্ছে, তার ফলে ও করছে না, তার মানে কোন স্টেজে আছে তখন? প্রি কনভেনশনালে। সময়কালটা একটু দেখো তো কত। লেভেল ওয়ানের সময়কালটা 4 to 9, 4 to 9 এর মধ্যে প্রথম স্টেজ এটা। তাহলে 4 থেকে 6-7 বছর বয়সী একটা বাচ্চা এই কাজগুলোই করে, তাই না? ওকে। এই যে আই ওন্ট স্টিল বিকজ মাই মাদার উইল স্প্যাঙ্ক মি, এটার ভয়ে ও চুরিটা করছে না, মারের ভয়ে। তাহলে ও কোন স্টেজে আছে? পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স স্টেজটার নাম বলো, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স স্টেজের নাম বলতে হবে। তারপরে স্টেজ 2, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, ব্যক্তি কেন্দ্রিকতা ও বিনিময়। এটা থেকেও প্রশ্ন পেয়েছো তোমরা। এটা একটু বড় হয়ে গেল। পুরো পুরো লেভেলটা কত ছিল, 4 থেকে কত বছর? 9। তাহলে 4 থেকে 5-6 বছর যদি ওখানে থাকে, তাহলে 6 বছর থেকে 9 বছর বা 7 বছর থেকে 9 বছর, মানে বাচ্চা এখন কোথায় আছে? এখন স্কুলে ভর্তি হয়েছে, তাই না? স্কুলে ভর্তি হওয়ার ফলে ওর কি হয়েছে, ব্যক্তি কেন্দ্রিকতা বা বিনিময় এই জিনিসটা তৈরি হওয়া শুরু হয়েছে। কিভাবে তৈরি হচ্ছে? টিফিনের গল্প পড়েছিল তোমরা, কি ছিল গল্পটা? এক্সচেঞ্জ করছিল, যে তোমার আজকে আমাকে টিফিন দেওয়া উচিত কারণ আমি তোমাকে কালকে টিফিন দিয়েছিলাম। তাহলে শুধুমাত্রই কোনো মোরালিটি নেই, সোজা সাপটা হিসাব, ভাই কালকে দিয়েছি তোকে, তোকে আজকে আমাকে দিতে হবে, তাই না? তাহলে ও এক্সচেঞ্জ করছে, বিনিময় করছে, আর ও ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা করছে, তাই না? তাহলে এই স্টেজটার নাম কি বলো? ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। অ্যাকশন ইজ জাস্ট রিজিড ইফ ইট স্যাটিসফাইজ ওয়ান্স ওন নিডস। আমার চাহিদা যদি পূরণ হয় তাহলে অ্যাকশনটা ঠিক আছে, সিম্পল হিসাব, তাই তো? ব্যক্তি কেন্দ্রিকতা বা বিনিময়। এখানটাতে আবার কি হয়, টিট ফর ট্যাট হয়। আমি যখন স্কুলে পড়তাম, মাঝে মাঝে মার খেয়ে বাড়ি আসতাম ছোটবেলায়, তো কাঁদতাম। একদিন আমাকে বাবা বলেছিল যে স্বপন ঠাকুরের বেটা কাঁদতে কাঁদতে বাড়ি আসছে, পরের দিন আমি হেভি মেরেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, তো টিট ফর ট্যাটের ব্যাপারটা আমার ক্ষেত্রে কাজে হয়েছিল। আমার ব্যাগ ট্যাগ ফেলে দিত, মানে আমি অ্যাকচুয়ালি গ্রাম থেকে মালদা এসেছিলাম, তো আমাদের স্কুলে যেহেতু মানে অত কম ছেলেই থাকতো গ্রামের, একটু মানে ভালো জায়গার ছেলেপেলেরা থাকতো, সেখানটাতে আমাকে অত ভালো করে দেখতো না, ভালো চোখে দেখতো না। বাবার সঙ্গে সাইকেলে করে যেতাম, এগুলো ওদের একটা বাজে ব্যাপার ছিল, বাকিরা চাকরি 4 চাকা 5 চাকাতে যাচ্ছে। তো যখন আমি মানে স্কুলে যাই, হয়তো সাইডে বসেছি, ওই থেকে ব্যাগ ঠেলতে শুরু করলাম, আমার ব্যাগটা পড়ে গেল। তো এটা আমি আমার দিদুনের সঙ্গে আলোচনা করেছিলাম যে কি করা যায়। দিদুন আমাকে বুদ্ধি দিয়েছিল যে তুই ম্যাডামকে বলবি আর ব্যাগটা ফেলে রাখা অবস্থাতেই। ব্যাগটা যখন পড়ে আছে তখন আমি ম্যাডামকে বলেছি, এবার ভাবছি ম্যাডাম টিট ফর ট্যাট দিব, ওর ব্যাগটাও ফেলতে বলবে, ম্যাডাম উল্টে আমাকে গাল দিয়ে দিল যে তুই ব্যাগটাকে উঠা, তাই না? কারণ তখন আমার মোডালিটি টিট ফর ট্যাট হয়েছে, আমার মাথায় অত কিছু নেই, অত যুক্তিই নেই। তো এই হচ্ছে বিষয়। লেখা আছে আই উইল শেয়ার মাই লাঞ্চ উইথ ইউ টুডে অনলি ইফ ইউ শেয়ার ইউর টয়েস টুমোর। এটাই তো করে না বাচ্চারা, এটা দিলে আমি ওটা দিব, তাই না? আচ্ছা, এটা কোন স্টেজ? ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ। কোন লেভেলের মধ্যে পড়ে এটা? প্রি কনভেনশনাল। বোকা বোকা জিনিস চলছে এখন, তাই না, ফ্রিতে। আর এখানটাতে মোডালিটিটা এক্সটার্নালি কন্ট্রোল, বাইরে থেকে কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রেও আমরা দেখবো যখন লেভেল 2-তে যাব তখন মোডালিটি কি হবে, মোডালিটিকে কি বলছে, সোসাইটি কন্ট্রোল। সোসাইটিও বাইরের পার্ট, এখানেই কনফিউশন শুরু হয়। সোসাইটিও বাইরের পার্ট, মোডালিটি এখানেও সোসাইটির দ্বারা কন্ট্রোল হচ্ছে, ওখানেও বললো এক্সটার্নালি কন্ট্রোল। তাহলে আমরা দুটোর মধ্যে ক্ষীণ যে গ্যাপটা আছে সেটা কি করে বুঝবো? স্টেজগুলোতে আসি, বোঝা শুরু হবে। এখানটার যে স্টেজ প্রথম, সেটাকে বলা হয় গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন। যে অবস্থায় বাচ্চারা সামনের পার্সন কি বললো, সোসাইটি কি বললো, সেটার উপর ডিপেন্ড করে নিজের মোরালিটি তৈরি করে, সেটা হচ্ছে কখন আমাদের কনভেনশনালের স্টেজ 3, গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন। কনভেনশনালের সময়কাল বলো।
10 থেকে 13, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু। এটা হয়তো 10 থেকে 11 বছর বয়স, তাই না? মোটামুটি বাচ্চা 5-এ উঠেছে, বাচ্চাকে বলা হচ্ছে বাহ তুই তো ভালো স্কুলে পড়ছিস এখন, ভালো করে পড়াশোনা কর। ও তখন মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, তাই না? এই অবস্থায় বাচ্চা সিকিং অ্যাপ্রুভাল চায় যে আমার সামনের মানুষটা আমাকে ভালো বলুক, বা তাকে খারাপ বললে সে খুব খারাপ ভাবে নাই। আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, যাই হোক ওটাও আর এক্সাম্পল দিচ্ছি না। এটা কি হলো, গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন। তোমাদের ক্ষেত্রে হয়েছে, তোমাদের মাথায় আসছে তো জিনিসগুলো যখন বলেছো, তোমরা খুব খুশি হয়ে গেছো। বলছে বিহেভিয়ার ইজ ড্রিভেন বাই সিকিং ইমোশনাল অ্যাপ্রুভাল অ্যান্ড মেনটেনিং এ গুড পাবলিক ইমেজ। এই অবস্থায় দেখবে কিছু কিছু বাচ্চা থাকে চুলে তেল দিয়ে খুব সুন্দর করে তেল আছড়ে চুল আছড়ে যায়, তাই না? কারণ ও ইমেজটা ক্যারি ফরওয়ার্ড করতে চাইছে, সবাই ওকে দেখে বলুক বাহ ছেলেটা কি ভদ্র। অ্যাকচুয়ালি তো বদমাস, ও জানে যে আমি বদমাস, কিন্তু যে বাইরে এই ইমেজটা রাখছে তার মানে কি ও গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশনে আছে। ওর কাছে এটা ভালো ব্যাপার। আমরা তো বাইরে থেকে দেখে বুঝে যাচ্ছি, আমরা বলি না যে তোর ওই বয়সটা পেরিয়ে এসেছি, কারণ আমরা বুঝতে পারছি, তাই না? আমার মাসির ছেলে আছে এরকম, চরম বদমাস, সাইকেল বিক্রি করে দিচ্ছে, বাড়িতে বলেছে সাইকেল চুরি হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের স্টেজ 4। এখান থেকে আমরা নিয়ম কারণগুলো বুঝছি। কি বলছে, মেনটেনিং সোশ্যাল অর্ডার। এটা কোন কোন লেভেলে আছে আমরা? কনভেনশনালে। সময়কাল কত? 10 থেকে 13-র মধ্যে, মানে মোটামুটি 12-13 বছর বয়স বাচ্চাটা। 12-13 বছর বয়স মানে হাই স্কুলে উঠে গেছে, তাই তো? হাই স্কুলে উঠে যাওয়ার পরে বাদরামোগুলো একটু কমে যায়, মানে যেগুলো আর কি বড়দেরকে সম্মান করতো না বা এরম এরম করে সাইকেল চালাতো, সেগুলো কমছে। কারণ কি, ও সোসাইটির নিয়ম কানুনগুলো মানতে শুরু করছে। ও কি ভাবছে, রুলস আর অ্যাবসলিউট অ্যান্ড ইনফ্লেক্সিবল। সোসাইটির যেগুলো নিয়ম কানুন সেগুলো শিরোধার্য, সেগুলোকে আমাকে মানতেই হবে, সেটাই ঠিক। এবং দে মাস্ট বি ফলোড স্ট্রিক্টলি টু প্রিভেন্ট সোসাইটাল ক্যাওস। সোসাইটিতে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আমার সোসাইটির নিয়মকানুন মেনে চলতে হবে। কঠিন এটা স্টেজটা, বুঝতে হবে। যখন আমরা রুলস মেনে চলছি চোখ বন্ধ করে, এই অবস্থায় তো চোখ বন্ধ করে রুল মেনে চলছে, তখন কি হয় আমরা বুঝতে পারি যে আমরা চোখ বন্ধ করে মেনে চলার পরেও কিছু না কিছু সমস্যা করছে, ক্যাওস তৈরি হচ্ছে। তখন আমরা কি করি, নিজের ভেতর থেকে ভাবি, ভেতর থেকে ভাবার পর আমরা প্রতিবাদ করা শুরু করি। ওটা পরের স্টেজ, পরের স্টেজে আমরা সেটা বুঝতে পারবো। পরের স্টেজের, আচ্ছা এখানটাতে কি বলেছে এই স্টেজের এক্সাম্পল, স্টপিং অ্যাট রেড লাইট অ্যাট 2 AM, রাত্রি 2টোর সময় আমি রেড লাইটে দাঁড়িয়ে আছি। কারণ কি, অন অ্যান এমটি রোড, বিকজ ইট ইজ দ্য ল। আমি শুধুমাত্র নিয়মকানুন মেনে চলছি কেওয়াসটাকে কমানোর জন্য। কেওয়াস কি কমছে সোসাইটিতে? কেওয়াস কমেছে কি? কমেনি। যখন কেওয়াস কমছে না আমার মেনে চলার পরেও, তখন আমি কি হয়ে যাচ্ছি, তখন আমি চলে যাচ্ছি লেভেল 3 পোস্ট কনভেনশনালে, যেখানটাতে আমাদের মোডালিটিটা ভেতর থেকে আসছে। এবার প্রথমে ছিল এক্সটার্নালি কন্ট্রোলড মোডালিটি, তারপরে সোসাইটি কন্ট্রোল করলো, তারপরে আমার ভেতর থেকে আসলো। 3টে স্টেজ পরিষ্কার, 3টে লেভেল পরিষ্কার। তাহলে 3 নাম্বার লেভেলের 5th স্টেজ, প্রথম স্টেজ যেটা, সেটাকে আমরা কি বলছি, সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। এতদিন পর্যন্ত তো আমি ল মেনে আসলাম, তার ফলে সোসাইটিতে পজিটিভ কিছু হলো না, তাহলে আমি এবার ইন্ডিভিজুয়াল রাইটের কথা ভাববো, তাই না? তখনই আমি প্রতিবাদে নামি। কিরকম প্রতিবাদে নামি, এটার সময়কালটা একটু বলো। 13-র পরে, তাই তো? 13+ লেখা আছে না, প্রাপ্তবয়স্ক লেখা আছে। আগেরটা 13 পর্যন্ত ছিল, 13-র পরে এটা। এই স্টেজে কি বলছি দেখো, আমার কথাটা দেখো, লজ আর সোশ্যাল কন্ট্রাক্ট, সমাজের গঠনবাদ হচ্ছে নিয়মগুলো। ইফ দে ফেল টু প্রমোট হিউম্যান ওয়েলফেয়ার, সাধারণ মানুষের যদি ভালো নাই করতে পারে ওই নিয়ম কানুনগুলো, দে ক্যান বি চেঞ্জ ডেমোক্রেটিক্যালি, তাদেরকে পরিবর্তন করা সম্ভব। এর আগে কি ছিল যে চেঞ্জ করা যাবে না, ওটাই রিজিড, শিরোধার্য ওটাই। যখন দেখলাম যে না লাভ হচ্ছে না, তখন আমি এখানে আসলাম, তাই না? এখানে দেখো এক্সাম্পল লেখা আছে, স্টিলিং ইজ ইলিগাল বাট দ্য ল শুড বি চেঞ্জড হোয়েন এ হিউম্যান লাইফ ইজ অ্যাট স্টেক। একটা মানুষের জীবন যখন ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটাতে আমি যদি ল মানি, তাহলে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ আমি এখানটাতে মনে রাখবে, এখানে সবসময় এই স্টেজে সবসময় হিউম্যান রাইট, হিউম্যান এই কথাগুলো আসবে। মানব জাতি, মানব সভ্যতা বলে না, মানব ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, ওই কথাগুলো এখানটাতে আসে। ঠিক আছে, এই পরিবর্তনগুলো করলাম। নিউ ইয়র্ক সিটির ভিডিওটা দেখেছো? ওরা তখন কনভেনশনাল, পোস্ট কনভেনশনালে আছে ওরা, ঠিক আছে। এরপরে হচ্ছে স্টেজ 6, লাস্ট স্টেজ যেটা,
কোহলবার্গের মতবাদ অনুযায়ী খুব কম মানুষ এই স্টেজে পৌঁছায়, 10-13%, 10%, 5% মানুষ এই স্টেজে পৌঁছায়। এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালস। এটা মোটামুটি 17-18 বছর বয়সে গিয়ে দেখবে তোমাদের কিছু বন্ধু আছে যাদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু রাজনৈতিক মতাদর্শ আলাদা হয়ে যাওয়ার ফলে তাদের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। সেটা ওরা ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালসে চলে গেছে। তুমিও চলে গেছো, ওও চলে গেছে। তুমি ইউনিভার্সালি, তুমি হয়তো গান্ধীবাদী, ও হয়তো চরমপন্থী, তো তোমাদের মাঝখানে একটা খটকা বাঁধবে। ইউনিভার্সে যে এথিক্স গুলো চলে সেই প্রিন্সিপাল গুলো মেনে নিয়ে নিজের মধ্যে ইন্টারনালাইজ করা, এটাই হচ্ছে এই স্টেজের বৈশিষ্ট্য। কি লেখা আছে? ইন্ডিভিজুয়াল কনসেন্স ওভাররাইডস অল লস। আমার যেটুকু প্রয়োজনীয়তা সেটা যে কোনো আমি আর কি নিয়ম কানুন আছে তার উপরে উঠে যেতে পারি। এটা কোন এই স্টেজে নিউ ইয়র্ক সিটির কাপল দুটো গেছিল, ওরা দেখাতে চেয়েছিল, তাই তো? বা এই স্টেজটা আমরা অনেক জায়গাতে দেখি, কলকাতায় কোথায় দেখা যায়? তো বলছে প্রিন্সিপালস লাইক হিউম্যান লাইফ, জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি অ্যাপ্লাই টু এভরিওয়ান ইউনিভার্সালি। জাস্টিস, ইকুয়ালিটি, এই জিনিসপত্রগুলো, প্রিন্সিপালস, বিভিন্ন এথিক্স, এই জিনিসগুলো নিয়ে আমরা তখন বেশি চিন্তা ভাবনা শুরু করি। এই স্টেজের এক্সাম্পল, সেভিং এ লাইফ ইজ অলওয়েজ দ্য রাইট থিং টু ডু রিগার্ডলেস অফ হোয়াট এনি ল ডিক্টেটস। তাহলে এই স্টেজ আর ওই স্টেজের মধ্যে পার্থক্য কি? ম্যাটেরিয়াল হলো, ম্যাটেরিয়াল দেখো, ম্যাটেরিয়াল পড়ো, ম্যাটেরিয়াল পড়ে বলো দুটোর মধ্যে পার্থক্য কি? ও, এটা তো একটাই আছে। স্টেজ 5 আর 6 এর মধ্যে পার্থক্য। স্টেজ 5 ভালো করে পড়ো পুরোটা, স্টেজ 6 ভালো করে পড়ো। 5 এ আইনটা চেঞ্জ করতে বলছে। মানে 6টা হচ্ছে নিজের এথিক্স মেনটেন করা বেশি জরুরি, আর 5টা হচ্ছে সোশ্যালি যদি কোনো নিয়ম ভুল থাকে তাহলে সেটা ভাবা বেশি জরুরি। হ্যাঁ, 5 এর পার্সোনাল এথিক্সের ব্যাপারটা আসে। তো পার্সোনালি আমি কি পছন্দ করছি সেটা। দাঁড়াও একটু প্রশ্ন করি, তাহলে আরো পরিষ্কার হবে। বলো। হুম। হুম। একটা বিল্ডিং এ আগুন লেগেছে, একটা ঘরে দুজন আছে যাকে আমি বাঁচাতে পারবো, আর একটা ঘরে 5 জন আছে যাকে আমি বাঁচাতে পারবো। তো আমার মোটামুটি আমি কাকে বাঁচাবো? এটা একটা প্যাসেজে কোশ্চেন ছিল। আচ্ছা তখন দেখতে গেছি। আচ্ছা, এটা কি কোনো অ্যান্সার হবে? কাকে বাঁচাবো নাকি স্টেজ নিয়েছিল? স্টেজ নিয়েছিল না, কাদের বাঁচাবো? ওই দুজনকে বাঁচাবো নাকি 5 জনকে বাঁচাবো? লজিক্যালি তো 5 জনই হয়। কিন্তু ওই দুজনের প্ল্যান নেই, ওদের আমি বাঁচাতে পারতাম। ওদেরও বাঁচাতে পারতাম, তখন আমাকে আরেকজনকে ডাকতে হবে। ডাকতে তো পারবো। ওখানে এক্সপ্লেনেশন কি ছিল? Explanation ছিল না। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা একটু প্রশ্নপত্র আলোচনা করে দেখি। এটা পরিষ্কার, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। প্রি কনভেনশনালের দুটো স্টেজ বলো আমাকে, কি কি নাম ছিল? ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, তারপরটা ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, তাই না? আচ্ছা, স্টেজ পোস্ট কনভেনশনালের স্টেজ 3 গুড বয় নাইস গার্ল ওরিয়েন্টেশন, স্টেজ 4 মেনটেনিং সোশ্যাল অর্ডার, তাই তো? আচ্ছা, তারপরে আমাদের পোস্ট কনভেনশনাল সোশ্যাল কন্ট্রাক্ট, কনস্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস, আর ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালস। ক্যারল গিলিগানটা পড়ছি একটু, আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করি। দেখো, স্নেহা হেল্পস এ ম্যান কমপ্লিট হিজ প্রজেক্ট থিঙ্কিং ইফ আই হেল্প আমান টুডে হি উইল ডেফিনেটলি হেল্প মি উইথ মাই ম্যাথ হোমওয়ার্ক টুমোরো।
তাহলে এ কিরকম করে ভাবছে? টিট ফর ট্যাট, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ কাজ করছে। কত নাম্বার স্টেজ ওটা, কত নাম্বার লেভেল ওটা? লেভেল 1, লেভেল 1 স্টেজ 2। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টাল ওরিয়েন্টেশন হবে। তারপরে কি আছে আমাদের? সীমা ইজ স্কেয়ার টু ইট সুইটস উইদাউট হার মাদার্স পারমিশন, সি থিংস দ্যাট ইফ হার মাদার গেটস টু নো সি উইল বি পানিশড। লেভেল 1 পানিশমেন্ট ওবিডিয়েন্স, স্টেজ 1। Priya hands a lost wallet to the police, thinking my parents will be so proud of me for being an honest girl. Stage 3 now, 3 না 4? 3 স্টেজে কি আছে? গুড বাই নাইস গার্ল। 4 এ কি আছে? 4 এ আছে সোশ্যাল রুল মানা। সোশ্যাল রুল। আচ্ছা, যদি এই দুটোই থাকে তাহলে অনেক সময় সিটের দুটো উত্তরও দেয়, এইগুলো কারণেই দেয়, কারণ এখানে সোশ্যাল অর্ডারও মেনটেন করছে আর বাবা মার প্রাউড হওয়াটাও করছে। বাবা মার প্রাউড হওয়া মানে গুড বাই নাইস গার্ল, তো ম্যাক্সিমাম আমরা গুড বাই নাইস গার্লের দিকেই যাবো। যদি দুটো থাকে তাও আমরা গুড বাই নাইস গার্লই করবো, কারণ বাবা মার প্রাউড হওয়াটা বেশি ম্যাটার করছে ওর কাছে, তাই না? তারপরে আছে আমাদের কি? চিলড্রেন্স রিজনিং রিভলভ অ্যারাউন্ড এথিক্স অফ ল। এথিক্স অফ ল, ল রিজিড, এটা আমরা কোথায় ভেবেছিলাম? ইউনিভার্সিটি লেভেল লেভেল 366 নাম? চিলড্রেন্স রিজনিং রিভলভ অ্যারাউন্ড এথিক্স অফ ল, মানে লয়ের যে এথিক্স গুলো, নিয়ম কানুনের যে এথিক্স, সেটা অনুযায়ী রাত্রি 3টার সময় দাঁড়িয়ে যাওয়া। লেভেল 2 স্টেজ 4। লেভেল 2 স্টেজ 4 নামটা একটু বলো, অনেকজন বলছো তো। না, পোস্ট কনভেনশনালে যাবে না, সোশ্যাল অর্ডার ওরিয়েন্টেশন, তাই না? পরিষ্কার হয়েছে তো ওটা? A man refuses to pay a tax, arguing it unfairly targets poor. গরিব মানুষদের টার্গেট করায়, বড় লোকরা অতটা ট্যাক্স দেয় না। He gathers people to democratically protest and demand change in the law. স্টেজ 3 লেভেল 5 ইন্ডিভিজুয়াল রাইটস, এই জিনিসটা ধরাটাই জরুরি, এটার জন্য আমি বলছিলাম। এটা হচ্ছে কোন স্টেজ? স্টেজ 5। এর পরের স্টেজটা স্টেজ 6, বুঝলে? ওটা আরো একটু বড় নিয়ে ভাবে, বড় এরিয়া নিয়ে ভাবা হয় সেই জায়গাটাতে। এখানটাতে একটু ছোটখাটো এরিয়া নিয়ে ভাবা হচ্ছে, বোঝা গেল? আচ্ছা, এবার একটু ক্যারল গিলিগানটা পড়ে নি। কোহলবার্গের যে স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট, কোহলবার্গ ছিল একটু ওই ব্যাটম্যান টাইপের, শুধু ছেলেদেরকে নিয়ে আলোচনা করেছে, এথিক্স নিয়ে আলোচনা করেছে, তাই না? মোরালিটির মধ্যে তো আমাদের এমপ্যাথিও রাখা উচিত, সেগুলো নিয়েও কিছু বলেনি। তারপরে মেয়েদের যে কেয়ার পার্সপেক্টিভ থাকে সেগুলো নিয়েও কিছু বলেনি, তাই না? তো সেটা ওরই ছাত্রী ক্যারল গিলিগান ওকে কি করেছিল? ক্রিটিসাইজ করেছিল। তোমরা যেমন বাইরে গিয়ে করো আমাদের। কি করেছিল? কোহলবার্গের ছিল হচ্ছে ন্যায়ের নীতি বা এথিক্স অফ জাস্টিস, ঠিক? গিলিগান কি বলেছিল? যে এর মধ্যে যত্ন বা সম্পর্ক মানে এথিক্স অ্যান্ড কেয়ার, এথিক্স অফ কেয়ার, এগুলোকেও কিন্তু ঢোকানো যেত। আর কি ছিল আমাদের? কোহলবার্গটা মেল সেন্ট্রিক রিজনিং ছিল, মানে কোহলবার্গের যে মোরাল ডেভেলপমেন্টের যে স্টেজগুলো পুরোটা মেল সেন্ট্রিক। তো সেই জায়গাটাতে যে আদর করে ভালোবেসেও যে আর কি ইয়ে হয়, সেগুলো আর কি মানে ফিমেল সেন্ট্রিক রিজনিং, সেটা আর কি কোহলবার্গ সেটা নিয়ে আলোচনা করেনি। এবং রুলস, অ্যাবসলিউট লস, ইন্ডিভিজুয়াল রাইটস, জাস্টিস, এগুলো নিয়ে আলোচনা করেছিল কে? কোহলবার্গ। কিন্তু সে কম্প্যাশন, হিউম্যান রিলেশনশিপ, রেসপন্সিবিলিটিস, এগুলো নিয়ে কোনো আলোচনাই করেনি। এটাই ক্রিটিক করেছিল ক্যারল গিলিগান কোহলবার্গের ইসের, বোঝা গেল? থিওরি অফ মোরাল ডেভেলপমেন্টের। তাহলে লাস্টেরটা দেখি আমরা। লরেন্স কোহলবার্গ থিওরি হ্যাজ বিন ক্রিটিকড বাই ক্যারল গিলিগান ফর, কিসের জন্য? ইগনোরিং জেন্ডার ডিফারেন্সেস ইন মোরাল রিজনিং। ক্যারল গিলিগান থেকে বেশি প্রশ্ন আসে। ক্যারল গিলিগান কিভাবে, কেন ক্রিটিসাইজ করেছিল? এই যে ফিমেল পার্সপেক্টিভ গুলো দেখেনি কোহলবার্গ, সেজন্য। পরিষ্কার একদম?